দুটো বিষয়ের যুক্ত আছে। একটা হচ্ছে আগামী সোমবার মাননীয় অধ্যক্ষ বিধানসভার চেম্বারে রাজ্যের জনগণের সঙ্গে সম্পর্কিত দুটি বিষয়ে সিলেকশনের জন্য মিটিং ডেকেছেন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত মুখ্য সচিব বিপি গোপালিকা। একটা হলো রাজ্যের লোকায়ুক্তের নিয়োগের করার জন্য, আরেকটা হচ্ছে আপনার রাজ্যের হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এবং একজন মেম্বার নির্বাচন করার জন্য। এই সিলেকশন কমিটিতে প্রথমটা লোকায়ুক্তে 12:30টার সময় যে মিটিংটা আছে, লোকায়ুক্ত নিয়োগের, তার চেয়ারপারসন হচ্ছেন মুখ্যমন্ত্রী। ওই কমিটির সদস্য আছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা। 12:45-এ এত বড় গুরুত্বপূর্ণ মিটিং 15 মিনিটেই শেষ হয়ে যাবে এটা ধরে নিয়েছেন মুখ্যমন্ত্রী। 12:45 তিনি হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এবং আরেকজন সদস্য নির্বাচন করার জন্য ওখানে মিটিং করবেন। ওই সিলেকশন কমিটিতে আছেন চেয়ারম্যান হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী, আর সদস্য দুজন আছেন, অধ্যক্ষ আর বিরোধী দলনেতা। আরেকজনও আছে পুলিশ মন্ত্রী, যেহেতু পুলিশ মন্ত্রী আর মুখ্যমন্ত্রী একজনই, সেহেতু 3 জনের সিলেকশন কমিটি আছে। এই মিটিংটা 12:45-এ হবে। যথারীতি এই রাজ্যের মুখ্যমন্ত্রী চান না যে সচিবালয়ে বিরোধী দলনেতা আসুক। ওনার এখনো লজ্জা মনে হয় কাটেনি, নন্দীগ্রামের হারার লজ্জা। তাই চেয়ারপারসনের চেম্বারে নয়, মিটিং সিলেকশন কমিটির একজন সম্মানীয় সদস্যর চেম্বারে তিনি করতেই পারেন। ডেট, টাইম এবং স্থান নির্বাচনটা চেয়ারপারসনের উপরই অধিকার বর্তায়। তো আমার মনে হয়েছে বিধানসভা নেই, সচিবালয়টা একমাত্র উনার এবং ওনার পার্সোনাল প্রপার্টি বলে উনি মনে করেন, এটা পশ্চিমবঙ্গের জনগণের প্রপার্টি বলে মনে করেন। তাই চিঠি পরপর দুটো চিঠি পাওয়ার পরে আমি মিস্টার গোপালিকাকে, আমার পিএস যিনি আছেন প্রদীপ কুমার চ্যাটার্জি, তিনি মিস্টার গোপালিকাকে চিঠি লিখে বলেছিলেন এই দুটোই রিলেটেড। Was there any open notification published by you, EPS, copy of the notification with date? The list of the candidates in details who have applied for the said to post. এর আগে আপনারা জানেন ইনফরমেশন কমিশনার, যা এখনো মহামান্য রাজ্যপাল মহোদয় ছাড়পত্র দেননি, সেখানেও ঠিক একইভাবে তিনি বিরোধী দলনেতাকে একটা মেয়ার চিঠি পাঠিয়েছিলেন। আমি যখন ডিটেলস জানতে চেয়েছিলাম যে ক্রাইটেরিয়া কি, অ্যাপ্লিকেন্টদের নাম কি, তাদের বায়োডাটা কি, রাজ্য সরকার কি ভাবছে, আমাকে আপনি আগে জানান, তাহলে মিটিংয়ে গিয়ে আমি আমার ওপিনিয়নটা দিতে পারবো। যদি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় আমি অন্য নামও প্রস্তাব করতে পারবো, ক্রাইটেরিয়াটা জানা দরকার। আর রেসপন্ড করেন এবং মেজরিটির জোরে সেটাও পাস করিয়ে তিনি গভর্নরের কাছে পাঠিয়েছিলেন। আমি সম্মানীয় গভর্নরকে অবজেকশন দিয়েছিলাম, গভর্নর সেটা বিবেচনাধীন রেখেছেন, এখনো পর্যন্ত ছাড়পত্র দেননি। আজকে আমি সকালবেলা মাননীয় গভর্নরের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, উনি 6:30-এ আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। 3:25-এ মিস্টার গোপালিকা, অতিরিক্ত মুখ্য সচিব, তিনি
আমাকে মানে আমার সেক্রেটারিকে, অ্যাসেম্বলি সেক্রেটারিকে, পিএসকে তাকে চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে বলেছেন কতগুলো ভুল তথ্য তিনি এখানে দিয়েছেন। দেখুন চিঠিতে ডিতে বলছেন, সিন্স নো ওপেন নোটিফিকেশন ইন দি ম্যাটার ইজ ইস্যুড ইন সাচ কেসেস দেয়ার ইজ অ্যাট সাচ নো ফার্দার সিন্স অনলি দ্য রিটায়ার্ড অনারেবল জাজেস ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ লোকায়ুক্ত। এটা সম্পূর্ণ ভুল। লোকায়ুক্ত কখনো রিটায়ার্ড জাজেস হবে না, সিটিং জাজেস হবে। হাইকোর্টে বা সুপ্রিম কোর্টের সিটিং জাজেস হবে। এই আধিকারিকদের এরা পড়াশোনা করে আইএএস হয়েছে, কিন্তু শাসকের ভারে বা চাপে এরা নিজেদের যে আইন কানুন জ্ঞান সব লোপ পেয়েছে। এই চিঠিটা দেখুন কিভাবে মিসলিড করেছে। এবং তাতে তিনি বলছেন যে এই নিয়োগের ক্ষেত্রে ফাইনাল অথরিটি হচ্ছেন গভর্নর। তিনি অ্যাডভাইস নেবেন অনারেবল চিফ মিনিস্টারের সঙ্গে ইন কনসালটেশন উইথ দ্য স্পিকার, দ্য মিনিস্টার ইনচার্জ অফ দি ডিপার্টমেন্ট অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড দি লিডার অফ দি অপোজিশন অফ দি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তা গভর্নর যদি মুখ্যমন্ত্রীর অ্যাডভাইস নেন আর এদের সঙ্গে কনসাল্ট করেন, তাহলে ওই মিটিংয়ে হবেটা কি? এবং এইখানে আপনারা জানেন যে ভারতবর্ষে কোথাও নেই লোকায়ুক্ত। পশ্চিমবঙ্গে একমাত্র মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি কোনো জনগণের বা কোনো লোক অভিযোগ করে, পশ্চিমবঙ্গে একমাত্র আছে। সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য 148 জন এমএলএ যথেষ্ট। কিন্তু লোকায়ুক্তে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করতে গেলে 2/3 মেজরিটিতে অ্যাসেম্বলিতে পাস করাতে হবে। এটা একমাত্র বেঙ্গলে আছে। এইটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এরা লোকায়ুক্তকে ডিফাঙ্ক করে রেখেছে। আর হিউম্যান রাইটস কমিশন স্টেটে অবস্থাটা আপনারা জানেন। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলি চলে যাওয়ার পরে কার্যত রাজ্য মানবাধিকার কমিশন একটা রাজ্য সরকার বা শাসক দলের রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই পোস্টপোল ভায়োলেন্স সহ সব ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনকে হস্তক্ষেপ করতে হয়েছে। এই মানবাধিকার কমিশনের কোনো রোল সেখানে ছিল না। তাই মানবাধিকার কমিশনের চেয়ারপারসন এবং সদস্য সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। হ্যাঁ, যেখানে রাজনৈতিক ভায়োলেন্স হয় সেখানে যে দল সরকার চালায় তার কিছু রাজনৈতিক দুর্বলতা, কিছু দায়বদ্ধতা, কিছু বাধ্যবাধকতা থাকে। কিন্তু মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে রাজনীতির বাইরেও একটা বড় ক্ষেত্র তৈরি আছে। আমাদের রাজ্য সীমান্তবর্তী রাজ্য, আপনারা জানেন। এখানে বাংলাদেশের বিরাট বর্ডার আছে, এর বাইরেও নেপাল ভুটানের বর্ডার আছে। এখানে মানব পাচার, মহিলা পাচার, শিশু পাচার এবং এখানে ডোমেস্টিক ভায়োলেন্স প্রচুর সংখ্যায় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হয়। কিন্তু এই হিউম্যান রাইটস কমিশনকে স্টেটের কার্যত একটি অচল সংস্থা হিসেবে রাজ্য সরকার রাখার ফলে কেউ যায়ও না, অ্যাপ্লিকেশন হয় না, কিছু হয় না। এমনকি ন্যাশনাল হিউম্যান রাইটস ডে যেটা ছিল ভারতবর্ষের সব স্টেটে এবং জাতীয় স্তরে পালিত হলেও পশ্চিমবঙ্গে পালিত হয়নি। তার কারণ পশ্চিমবঙ্গে মানবাধিকার কমিশনকে ছোটো জগন্নাথ করে রেখেছে আমাদের মাননীয় সরকার। তাই আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাচ্ছি যে সংবিধান প্রদত্ত বিরোধী দলনেতার এই সিলেকশন কমিটিতে উপস্থিত থাকা, মতামত দেওয়া, বিকল্প প্রস্তাব দেওয়া এবং বাংলার জনগণের স্বার্থে দুর্নীতিমুক্ত প্রশাসনের জন্য লোকায়ুক্ত আর মানবাধিকারকে রক্ষিত করার জন্য, লঙ্ঘনের হাত থেকে বাঁচানোর জন্য মানবাধিকার কমিশন, এই বিষয়গুলো খুবই জরুরি। তাই এই চিঠি এবং যেভাবে বিরোধী দলনেতার পদমর্যাদাকে অসম্মান করে এবং এই দুটি পোস্টেরও সিলেকশন প্রসেস দেখুন, 12টা 30, 12টা 45।
এখানে কোনো সুযোগ নেই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই প্রহসনের মিটিংয়ে সোমবার যাব না, কিন্তু মাননীয় রাজ্যপাল মহোদয় তিনি ফাইনাল অথরিটি, তিনি আমাদের সঙ্গে কনসালটেশন করতে পারেন। আমি সেপারেট বিকল্প প্রস্তাব আগে রাজ্য সরকারের প্রস্তাব দেখে নিয়ে প্রয়োজন হলে জনগণের স্বার্থে বিকল্প প্রস্তাব মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে পাঠাবো। সেক্ষেত্রে সংবিধান এবং আইন অনুযায়ী রাজ্যপাল মহোদয় অন্যান্য সদস্যর মতো আমার সঙ্গেও কনসালটেশন করা বা আলোচনা করার যে প্রভিশন আছে সেটা যাতে উনি করেন, এবং পুরো একটা আমি মাননীয় গভর্নরকে, রাজ্যপাল মহোদয়কে বিস্তারিত এগুলো দিয়ে, এবং মিস্টার বিপি গোপালিকার যে মেলাফাইট যে আপনার ডাটা বা কোড করে তিনি যেভাবে ফেব্রিকেটেড চিঠি আমাকে পাঠিয়েছেন, সেই চিঠির প্রতিলিপিও আমি মাননীয় রাজ্যপাল মহোদয়ের হাতে দিয়েছি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন যে তিনি কাজ করতে পারছিলেন না। তার কারণ সেখানে আরেকজন সদস্য রয়েছেন, যিনি প্রাক্তন ডিজি অপরাজিত মুখোপাধ্যায়, তিনি গোটা মানবাধিকার কমিশনটা হাতে নিয়ে রেখেছেন। সেটা ওই 14 তলার নির্দেশেই করছে। এই কারণে এখানে মানবাধিকার কমিশন যে উদযাপন হয় না, আর মানবাধিকার কমিশনে যেখানে 12,000 অভিযোগ হলো NHRC-তে, 25,000 বিভিন্ন থানাতে অভিযোগ হলো, সেখানে রাজ্য মানবাধিকার কমিশনের প্রতি গোটা বাংলার লোকের কোনো আস্থা নেই বলে একটা অভিযোগ করেন। মহামান্য যিনি ছিলেন আমাদের অবসরপ্রাপ্ত বিচারপতি সম্মানীয় গিরিশ গুপ্ত মহোদয়ের বক্তব্যের মধ্য দিয়ে এই বাস্তব অবস্থাটা আরেকবার প্রমাণিত হচ্ছে। আরেকটা অন্য প্রশ্ন রয়েছে, সেটা আরেকটা ইনফরমেশন আমি দিই, কোনো ইলেকট্রনিক্স চ্যানেলে আমি দেখছি যে হাওড়া বিল গভর্নর ক্লিয়ার করেছে। আমি যেহেতু মিটিং হয়েছিল, আমি মাননীয় রাজ্যপালকে জিজ্ঞেস করার সুযোগ পেয়েছিলাম এটা কি সত্যি। মহামান্য রাজ্যপাল বলেছেন আমি কোনো বিল ক্লিয়ার করি, ইটস স্টিল পেন্ডিং। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বিনয় তামাং তিনি আজকে গোর্খা জনমুক্তি মোর্চাকে আগেই ছেড়েছিলেন, তিনি আজকে অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস জয়েন করছেন, তো সেটাকে আসলে কিভাবে দেখছেন আগামী দিনে জিটিএতে কি অডিট শুরু হলো? জিটিএতে 13 সাল থেকে অডিট হয় না, তাহলে মনে হয় শাসক দলের কেউ বলেছে যে অডিট শুরু হতে পারে। অডিট শুরু হতে গেলে তৃণমূলের জার্সি পরে নিলে আর কিছু হবে না, সুরক্ষিত থাকবে। ওসব বলে লাভ নেই। বিজেপি পাহাড়ে বারে বারে যেতে লোকসভা ভোটে 14-19 প্রমাণ হয়েছে, এবং এবারে বিধানসভা নির্বাচনে আমরা দার্জিলিং সিট, কার্শিয়াং সিট আমরা জিতেছি বিপুল ভোটে, এবং কালিম্পং সিটে মাত্র 5,000-এর কম ভোটে আমাদের প্রার্থী হেরেছে। পাহাড়ের গরিষ্ঠ সংখ্যক মানুষ তারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে এই 8 মাস আগেই ভোট দিয়েছেন। অর্থাৎ পাহাড়ের জনগণ কার সঙ্গে আছে সেটা প্রমাণিত। পাহাড়ের জনগণ কোনো তোষণবাজ রাজনৈতিক দলকে পছন্দ করে না, তারা শান্তি চায়, তারা অর্থনৈতিক উন্নয়ন চায়, তারা পাহাড়ের স্বাভিমান চায়, এবং তাদের মাথায় টিকা থাকে। আর দেবী মা দুর্গাই হলো তাদের এক আরাধ্য সবচেয়ে বড় দেবী। শুভেন্দুদা, আজকে আপনি একটা টুইট করেছেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানী ভবনে দেখে আসুন, এখন সরিয়ে দিয়েছে হয়তো, এবং মোহনবাগান ক্লাবে লাগিয়েছিলেন ভাই ভাইপো পিসি, মোহনবাগান ক্লাবের গেটে লাগানো ছিল, আমি টুইট করার পরে সরিয়েছে ভাই ভাইপো পিসি। এটা ভবানী ভবনে লাগানো ছিল, ওখানে পুলিশ কর্মচারীরা তুলে আমাকে পাঠিয়েছে। সব পুলিশ তো আর ওই রকম দলদাস নয়, বাধ্য হয়ে করে। একটা পুলিশ বাহিনী তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমাদের অভিভাবিকা আগামী ভারতের কান্ডারি, এগুলো কারণ কি? মানে কিছু এ রাজনীতি এ তো জানেনি, এ তো করে একটা আইসি কালীঘাট, তিনি আবার এসিপি, তিনি আবার পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার, এবং সিনিয়র আইপিএসদের সঙ্গে শান্তনুকে বসায়। শান্তনুর নির্দেশে কলকাতা পুলিশ চলে। ইন্সপেক্টর রাজ আপনি দেখলেন না, আমার গায়ে ধাক্কা দিল জয়সূর্য মুখার্জি, আকাশ মাঘরিয়া এসে তাকে অনুরোধ করছে আপনি সৌরভ দাসের সঙ্গে কথা বলুন। তার মানে আমি সেদিনই দেখেছি
ওখানে বাঘা বাঘা মুরলীধর থেকে শুরু করে আকাশ বেকারিয়া এত টপ আইপিএস থাকা সত্ত্বেও তারা ইন্সপেক্টরদের কাছে আত্মসমর্পণ করছে। তার মানে বুঝাচ্ছি শান্তনু ইজ কন্ট্রোলিং এভরিথিং, ইটস নট নোজ এভরিবডি। আপনি মুকুল রায়ের বিরুদ্ধে যে দলত্যাগের কথা জানিয়ে স্পিকারকে আজকে মুকুল রায়ের আইনজীবী জানিয়েছেন যে তিনি যোগ দেন। এটা হাসি ছাড়া আর কিছু নাই, কিচ্ছু নেই, হাসবো ছাড়া আর কি বলবো। তবে মুকুল রায় আবার আরেকটা জায়গায় যে তিনি বলেছেন যে বিজেপি পৌর ভোটে বিপুল ভোটে জয়লাভ করেছে। কিচ্ছু বলার নেই, শুধু সুপ্রিম কোর্টে বলবো। জানুয়ারি 17-তে ডেট আছে, আমরা ওখানে। শুধু অমিত মিত্র আজকে একটি সাংবাদিক বৈঠক করেছে, ওখানে বলছেন বস্ত্রশিল্পে জিএসটি 5% থেকে বাড়িয়ে 12% করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। এর ফলে সাধারণ মানুষের পোশাকের দাম বাড়বে। এত দাম বাড়লে, পোশাকের দাম বাড়লে মানুষ করবে উনি এইসব না করে আগে পেট্রোল ডিজেলের যোগী আদিত্যনাথজি যেমন সেস কমিয়েছেন, কলকাতার পেট্রোল যা দাম লখনৌতে 17 টাকা কম, কলকাতায় ডিজেল যা দাম লখনৌতে 22 টাকা কম, ওই কাজটা করতে বলুন। আর উনি 291 টাকা করে পার সিলিন্ডার গ্যাসে নিচ্ছেন। উনি আগে কালকে 100 টাকা ছেড়ে দিন, তারপরে বস্ত্র টস্ত্র এইসব জটিল मैथमेटिक्स इकोनॉमिक्स से परे जावे। सिलेक्शन कमेटी की मीटिंग में नहीं जाएंगे, क्या कारण? नहीं जाएंगे ना, जाने का कोई मौका नहीं है। देखिए लुकआउट और जो हमारी ह्यूमन राइट्स कमीशन का जो चेयरमैन सिलेक्शन है उसमें अपोजिशन लीडर एज पर कॉन्स्टिट्यूशन मेंबर है, उसका कोई टीएमसी का उसका कोई मर्जी में नहीं है, कॉन्स्टिट्यूशनल राइट है। लेकिन ये सब जितना भी कॉन्स्टिट्यूशनल पोस्ट है बंगाल में, आरटीआई कमिश्नर हो सकता है, इंफॉर्मेशन कमिश्नर हो सकता है, एससी कमिश्नर, एसटी कमिश्नर, वुमेन कमीशन, सबको डिफाइन कर दिया। इसलिए नेशनल ह्यूमन राइट्स कमीशन को आना पड़ा। यहाँ प्रोविजन है कंसल्टेशन गवर्नर भी कर सकता है, इसलिए ये लोग पूरा मिस इन्फॉर्मेशन दे रहा है। कोई नोटिफिकेशन नहीं हुआ, वो इंटेंडेंट कैंडिडेट जो इंटरेस्टेड है उसको एप्लीकेशन तो मांगना चाहिए, ऑनलाइन एप्लीकेशन, बायोडाटा, ये सब। अब दिल्ली में जो सिलेक्शन होता है सीबीआई के डायरेक्टर से लेकर दूसरा सब कॉन्स्टिट्यूशनल पोस्ट में, वहाँ पार्लियामेंट का जो अपोजिशन लीडर तो पार्लियामेंट में नहीं है, लेकिन बिग ब्लॉक के नाते कांग्रेस की जो लीडर है उसको बुलाता है। वहाँ तो पहले जितना एजेंडा है, क्राइटेरिया है, जितना एप्लीकेंट है, जितना बायोडाटा गृह मंत्रालय में पीएमओ में है, सब भेजता है। ये प्रोसेस लंबा प्रोसेस चलता है डिस्कशन करके। यहाँ एक लेटर भेज दिया 12:30 में, लोकायुक्त नियोग मीटिंग 12:45 में आपका ह्यूमन राइट्स कमीशन का चेयरमैन और एक मेंबर का सिलेक्शन होगा। और क्या सचिवालय में नहीं होगा, चेयरपर्सन में ऑफिस में नहीं होगा, एक रेस्पेक्टेड मेंबर का ऑफिस में होगा। इसलिए डर किस लिए अपोजिशन लीडर को? सचिवालय क्या टीएमसी का पार्टी ऑफिस है? सचिवालय हर बंगाल की जनता की ऑफिस है। वहाँ अपोजिशन लीडर के बुलाने से क्या होगा? नंदीग्राम का हार अभी उसका डर है। तो आज डॉक्टर बसु ने कहा है कि चांसलर कोई वो कानून नहीं जानता, कानून नहीं जानता है, वो गवर्नर को साइन करना पड़ता। इस तरीके वो प्रो वाइस चांसलर किया था, डॉक्टर पार्थ चटर्जी ने मिनिस्टर था, वो अभी तक इम्प्लीमेंट किया, गवर्नर ने कॉन्करेंस नहीं दिया। गवर्नर का सिग्नेचर होता है, बिल लाने का पहले गवर्नर का सिग्नेचर मैंडेटरी, तो बिल आना तो बहुत दूर है। ये सब मीडिया में छाया रहने के लिए और माने वेरी चीप पब्लिसिटी के लिए ये लोग कर रहा है, इसका कानूनी कोई ज्ञान ही नहीं। उनका जिस तरीके से टीएमसी गोवा कर रही थी, आज दिखा गया है कि खुद कांग्रेस के एक एमएलए जिन्होंने टीएमसी ज्वाइन किया, ये देखिए बंगाल का बाहर ये पार्टी का कुछ नहीं है। पार्टी का साथ 21 साल जुड़ा हुआ था, असम का प्रभारी था, उड़ीसा का बालेश्वर सीट में था, वो नोटा से भी कम वोट मिलता है टीएमसी का जो एपीजमेंट पॉलिटिक्स है वो तो भंडाफोड़ कर दिया गोवा का लीडर ने। टीएमसी कम्युनल पार्टी बता दिया और फिरका परस्ती, अपॉर्चुनिस्ट, यहाँ 500 और वहाँ 5000, सब तो आ गया सामने ना। इसलिए टीएमसी का हालत त्रिपुरा में जो हुआ वो हमें वही होगा, जहां लड़ेगा बंगाल के बाहर ऐसे ही होगा। और बंगाल में जब आपका फ्री एंड फेयर पोल का माहौल बन जाएगा, जब सेंट्रल इलेक्शन कमीशन हो, सेंट्रल गवर्नमेंट हो, सख्त कार्रवाई करेगा,
डर का माहौल, फियर साइकोसिस नहीं रहेगा तो बंगाल में भी ये लोग हारने वाले। थैंक यू।